আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে যুক্ত আছেন। কিশোরগঞ্জ থেকে আজিজুল হক, সাগর সরকার যুক্ত আছেন চাঁদপুর থেকে, সামিরা মল্লিক সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, আমরা আজ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। ভিডিওটি বিভিন্ন গ্রুপে সবাই শেয়ার করে দিবেন। নরসিংদী থেকে আমিনা বেগম যুক্ত আছেন। ওকে, সবাই একটু ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা আজ আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইনের গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন সমাধান। ওকে, অনেকেই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অনেকেই যুক্ত আছেন। আমরা আমাদের দুরন্ত ল একাডেমির স্পেশাল ব্যাচে আজকের আলোচনার বিষয়, আজকে রাত 10 ঘটিকার সময় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই এমসিকিউ পরীক্ষার যে বিষয়বস্তু হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইন। সো আমরা আজকে আলোচনা করব বিগত সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইনের যে সকল প্রশ্নগুলো এসেছে সে সকল প্রশ্ন আমরা সমাধান করব। ওকে, আমরা প্রথমেই লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনে চলে যাব। তামাদি আইনের বিগত সালের প্রশ্ন সমাধানগুলো করব। আপনারা আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন।
এমডি আশরাফুল আলম যুক্ত আছেন আমাদের সাথে, আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ASM কামরুল হাসান ভাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি সবাইকে। আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহর, বিলম্বিত দেনমোহরের জন্য মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত? বিলম্বিত দেনমোহর, বিলম্বিত দেনমোহরের তামাদি মেয়াদ কত? বিলম্বিত দেনমোহর, ওকে। বিলম্বিত দেনমোহর তামাদি মেয়াদ কত? বিলম্বিত দেনমোহরের তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। আজকের প্রস্তুতিটি খুব হয়েছে, আজকের প্রস্তুতিটি খুব হয়েছে, ভেরি গুড। এমডি হারুন 3 বছর, আশরাফুল আলম 3 বছর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা 3 বছর বলেছেন। বিলম্বিত দেনমোহর, ভেরি গুড, যারা 3 বছর বলেছেন অসংখ্য ধন্যবাদ। এটা কত আর্টিকেলে বলা আছে? তামাদি আইনের কত আর্টিকেলে বিলম্বিত দেনমোহরের বিষয়ে বর্ণিত আছে? কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তামাদি এবং লিমিটেশন অ্যাক্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ জানার চেষ্টা করব। হ্যাঁ, বিলম্বিত দেনমোহর হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, 3 বছর। কত আর্টিকেলে বলা হচ্ছে? তামাদি মেয়াদ হচ্ছে, তামাদি মেয়াদ কত আমরা পেলাম? 3 বছর। অনুচ্ছেদ কত? কত অনুচ্ছেদে বলা আছে এটা? এটা কত অনুচ্ছেদে বলা হচ্ছে? 104, ভেরি গুড, 104। বিলম্বিত দেনমোহর আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল 104, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা হচ্ছে অবিলম্বে, অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর, অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর। বলেন, অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের তামাদি মেয়াদ কত? অবিলম্বে দেনমোহরের, অবিলম্বে, হ্যাঁ, ভেরি গুড, যারা কমেন্ট দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সকল দুরন্ত শিক্ষার্থীদেরকে আমরা বিগত সালের MCQ পরীক্ষার যে সকল প্রশ্ন করা হয়েছিল, যে সকল অনুচ্ছেদগুলো থেকে, সেই সকল অনুচ্ছেদগুলো দেখার চেষ্টা করব। অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের তামাদি মেয়াদ কত? অনুচ্ছেদ কত? একসাথে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, 1 বছর, 3 বছর, ভেরি গুড, 3 বছর, 103, 3 বছর। ফাতিন হাসানদ্বীপ, আমাদের ফাতিন হাসানদ্বীপ, সীমা আক্তার যুক্ত আছেন, বেলাল হোসেন 103, 3 বছর, ভেরি গুড, 103, 103, 3 বছর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে দেনমোহরের 2টা অনুচ্ছেদ আমরা শিখে ফেললাম। 103 হচ্ছে অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর, এবং বিলম্বিত দেনমোহর হচ্ছে 104 অনুচ্ছেদে 3 বছর। 2টার তামাদি মেয়াদি হচ্ছে 3 বছর, 2টার তামাদি মেয়াদি হচ্ছে 3 বছর, ভেরি গুড। 103, 4, 2টার তামাদি মেয়াদি হচ্ছে 3 বছর, ভেরি গুড। যারা যুক্ত আছেন খুবই সুন্দর, খুবই সুন্দর উত্তর দিচ্ছেন। পরবর্তী ধারাতে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক ইজমেন্ট অধিকার অর্জনের ন্যূনতম সময় কত? একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক ইজমেন্ট অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল কত? কমেন্ট করবেন, দেখি। যারা যুক্ত আছেন সবাই কমেন্ট দিবেন, সবাই, হ্যাঁ, সবাই কমেন্ট দেবেন ইনশাআল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার পাশাপাশি আমরা অনেকগুলো বিষয় জানবো, ওকে। হ্যাঁ, অনেকে যুক্ত আছেন, সবাই কমেন্ট করবেন, সবাই, ভেরি গুড, সবাই কমেন্ট করবেন। ভেরি গুড।
20 বছর, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল শিক্ষার্থী যারা যুক্ত আছেন, যারা বার কাউন্সিল পরীক্ষা দেবেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ভেরি গুড, 20 বছর। যদি সরকারি সম্পত্তি হয় এই টাইমটা কত হবে? সরকারি সম্পত্তি হলে কত হবে? ভেরি গুড, সরকারি সম্পত্তি হলে কত হবে? প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3 বলেন। প্রশ্ন নাম্বার 3, সত্য ঘোষণার মামলার তামাদি মেয়াদ সম্পর্কে কত অনুচ্ছেদে বর্ণিত আছে? সত্য ঘোষণার মামলার, হ্যাঁ, যারা 60 বছর উত্তর দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা 60 বছর উত্তর দিয়েছেন। ভেরি গুড। সরকারি সম্পত্তি হলে 60 বছর ইজমেন্ট মানে সুখাধিকার অর্জনের যে পদ্ধতির কথা বলা হচ্ছে তামাদি আইনের 26 ধারায়, তাহলে আমরা দেখব এখানে তামাদি আইনের 26 ধারাতে বেসরকারি সম্পত্তি হলে 20 বছর, সরকারি সম্পত্তি হলে 60 বছর। শরীফ আল মামুন বলছেন 12 বছর। জান্নাত শারমিন 182 বলছেন জান্নাত শারমিন। দেখি কে উত্তর দিতে পারে। সত্য ঘোষণার মামলার তামাদি মেয়াদ সম্পর্কে কত অনুচ্ছেদে বর্ণিত আছে? জান্নাত শারমিন 182 কেন হবে ভাইয়া? 182 কেন হবে বলেন তো? 182 কেন হবে? 142 12 বছর। বেলাল হোসেন 142। সত্য ঘোষণার মামলা, সত্য ঘোষণা 12 বছর কেন হবে? অনেকেই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। দেখেন, SM কামরুল হাসান আপনিও ভুল উত্তর দিচ্ছেন, আরিফ হোসেন আপনিও ভুল উত্তর দিচ্ছেন, এখানে রিয়াজউদ্দিন, সবাই কিন্তু ভুল উত্তর দিয়ে যাচ্ছে। ফাতিন হাসান দীপ আপনিও ভুল উত্তর। আজিজুল হক 6 মাস। আকন্দ MD ফিরোজ আকন্দ, ভেরি গুড। ফিরোজ আকন্দ। MD আশরাফুল আলম, ভেরি গুড, ভেরি গুড। দেখেন যে সকল, এটা হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ 120। দুঃখজনক বিষয়, অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু ভুল উত্তর দিয়ে যাচ্ছেন। দেখেন, একটু টেকনিকের মাধ্যমে প্রশ্নটি করা হলো, তবুও কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। অথচ তামাদি আইন ছোট্ট একটা আইন, আমি আমাদের স্পেশাল ব্যাচে খুবই ভালোভাবেই কিন্তু পড়িয়েছিলাম। যে সকল মুকদ্দমার তামাদি মেয়াদ সম্পর্কে তামাদির প্রথম অনুচ্ছেদে তামাদি সময়সীমা সম্পর্কে বর্ণনা করা হয় নাই, সেই সকল মামলা দায়ের করতে হবে 6 বছরের মধ্যে তামাদি আইনের 120 আর্টিকেল। তাহলে এখানে তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। কারণ একটা লক্ষ্য করবেন, এই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা, এই যে মামলাটা, এই মামলার কিন্তু তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা নাই। সেহেতু শুধুমাত্র সত্য ঘোষণার মামলা, ঘোষণামূলক মামলাটা, হ্যাঁ, সত্য ঘোষণার মামলা যদি আপনি করেন, তাহলে আপনাকে 120 আর্টিকেল অনুযায়ী এখানে তামাদি মেয়াদ সম্পর্কে যেহেতু বলা নাই, সেহেতু এই মামলাটা দায়ের করতে হবে 6 বছরের মধ্যে। বিষয়টা বুঝতে পেরেছেন? সত্য ঘোষণা 42 ধারার যে মামলাটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে, এই মামলাটার তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের কোথাও কিন্তু, প্রশ্নটা রিপিট করেন, প্রশ্নটা হচ্ছে এই যে প্রশ্ন রিয়াজউদ্দিন, সত্য ঘোষণার মামলা, ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ সম্পর্কে কত অনুচ্ছেদে বর্ণিত আছে? ঘোষণামূলক মামলা, আমি তো সত্য সাব্যস্ত খাস দখলের মামলা কথা বলি নাই। সত্য সাব্যস্ত খাস দখলের মামলা হলে 142 অনুচ্ছেদে অনুযায়ী 12 বছরের মধ্যে করতে পারতেন। সত্য ঘোষণার মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার মামলা, 42 ধারার মামলা,
এই মামলাতে কিন্তু তামাদি সময়সীমা সম্পর্কে কোথাও বলা নাই। আর আমরা একটা টেকনিক জানি, এই যে 120 আর্টিকেল, 120 আর্টিকেলটা হচ্ছে যেখানে আপনার একটা মামলার সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা নাই, সেই মামলাগুলো দায়ের করতে হবে 6 বছরের মধ্যে। 142 আর্টিকেলটা একটু বলবেন। 142 আর্টিকেল 142, এটা হচ্ছে খাস দখল 8 ধারার মামলা। যদি হতো 8 ধারা, 8+42 হতো, 8+ যদি 42 হতো তাহলে এটা হতো 12 বছর, যার তামাদি মেয়াদ ছিল কি 142 আর্টিকেল। ওকে, যদি সত্য সাব্যস্ত খাস দখলের মামলা হতো, ঠিক আছে, আমি ঘোষণার মামলার কথা বলছি। ঘোষণা দেখেন লেখা আছে সত্য ঘোষণা, মামলার তামাদি মেয়াদ কত? এখানে তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা নাই, সেহেতু 120 আর্টিকেল অনুযায়ী আপনাকে মামলা করতে হবে 6 বছরের মধ্যে। সরি শরীফুল মামুন, বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? এখন বুঝতে পেরেছেন? আরেকটা টেকনিক বলবো, আরেকটা টেকনিক আছে, এই টেকনিকটা ফলো করবেন, যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন। তবে টেকনিকটা ফলো করার পূর্বে 44 জন যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে। সবার কাছে অনুরোধ থাকবে, 45 জন হয়ে গিয়েছেন, 45টা শেয়ার চাচ্ছি। সবাই একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে সবাই একটা করে শেয়ার করে দিবেন। অনুরোধ থাকলো যেন সকল শিক্ষার্থী ফ্রি ক্লাসটা দেখার সুযোগ পায়, প্রশ্নের যে রহস্য, এই রহস্য সম্পর্কে জানতে পারে যে আপনি কোন শিক্ষার্থী কীভাবে ভুল করতে পারেন। দেখেন এইটা ভুল করে ফেললেন। এসআর অ্যাক্টের 42 ধারার আর্টিকেল 120, 6 বছর। ভেরি গুড জান্নাত শারমিন। তাহলে সবাই একটা করে শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই একটা করে, 42টা শেয়ার চাচ্ছি সবার কাছে, সবাই একটা করে শেয়ার করে দেবেন, বিশেষভাবে অনুরোধ থাকবে। আরেকটা টেকনিক, যে টেকনিকের কথা বল, অনেকগুলো শেয়ার করেছি আমরা। শাহজাহান সাহেব, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার, উনি অনেক শেয়ার করে থাকেন। অজয়শীল চট্টগ্রাম থেকে, সবিতা গাঙ্গুলি আমাদের সেই সবিতা গাঙ্গুলি ম্যাডাম অনেক শেয়ার দেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা টেকনিক দিচ্ছি, হ্যাঁ, আরেকটা টেকনিক দিচ্ছি আপনাদের, টেকনিকটা ফলো করে রাখবেন, টেকনিকটা ফলো করে রাখবেন। শেয়ার দেন, টেকনিকটা বলে দিচ্ছি। সুনির্দিষ্ট প্রতীকের আইন আমরা সবাই পড়েছি, সুনির্দিষ্ট প্রতীকের আইন 42 ধারা থেকে 57 ধারা পর্যন্ত যত মামলা হবে, যত মোকদ্দমা এখানে বর্ণিত আছে, যত প্রকার মোকদ্দমাই হোক, প্রত্যেকটা মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। কারণ এই যে 42 থেকে 57 পর্যন্ত, এর মাঝখানে যত প্রকার মামলা হবে, সাফায়েত হোসেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার দেওয়ার জন্যে। চৌধুরী হৃদয় শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ, ভেরি গুড। টেকনিকটা কি দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 থেকে 57 ধারা পর্যন্ত, এই যে এই ধারার ভিতরে 42 থেকে 57, এই ধারার ভিতরে যত প্রকার মামলা হবে, কোনো মামলার তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত নাই, তামাদি মেয়াদ নাই। তাহলে তামাদি মেয়াদ যদি না থাকে আমরা কি ইউজ করব বলেন, কমেন্ট করেন। তামাদি মেয়াদ সম্পর্কে যদি কোথাও বলা না থাকে তাহলে আমাদের টেকনিক, মূল মামলার ক্ষেত্রে টেকনিক হচ্ছে কত বছর? 6 বছর। অনুচ্ছেদ আমরা অনুসরণ করব 120। কত অনুচ্ছেদ অনুসরণ করব? টেকনিকটা ফলো করে রাখেন। 42 থেকে 57 ধারা পর্যন্ত যত প্রকার মামলা এখানে হবে, কোথাও কিন্তু সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ সম্পর্কে বলা নাই। প্রত্যেকটা মামলা দায়ের করতে হবে 120 অনুচ্ছেদের মধ্যে। ওকে, ভেরি গুড। দেখেন এটা যদি হতো, দেখেন আমরা জানি মূল মোকদ্দমা, আপনি মূল মোকদ্দমা দায়ের করতে হয়, তামাদি মেয়াদ আমরা জানি 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 149, তাই না? আপিল সংক্রান্ত বিধান 150 থেকে 157 সবাই জানি।
দরখাস্ত, এই যে দরখাস্ত বলা হয়েছে 158 থেকে 183, এটা 3টা ভাগে বিভক্ত। তামাদি আইনের প্রথম অনুচ্ছেদ, প্রথম যে তফসিল, প্রথম তফসিলে 3টা ভাগ। তামাদি আইনের যে তফসিল নাম্বার 1, এই যে প্রথম তফসিলের 3টা ভাগ আছে, সবাই খেয়াল করে রাখবেন। মূল মোকদ্দমা 1 থেকে 149, আপিল 150 থেকে 157, দরখাস্ত 158 থেকে 183। এখন দেখেন আমরা মূল মামলা সম্পর্কে জানলাম। এখন কোনো দরখাস্ত যদি আপনি দায়ের করেন, দেখা যাচ্ছে একটা দরখাস্ত আবেদন হতে পারে বা কোনো দরখাস্ত হতে পারে। এই দরখাস্ত দাখিলের যদি সময় সম্পর্কে এই যে 158 থেকে 183 এর মধ্যে কোনো বলা না থাকে, সময় যদি বলা না থাকে, তাহলে অনুচ্ছেদ 182 আর্টিকেল অনুযায়ী কত বছরের মধ্যে দায়ের করতে হবে? 3 বছর। এই যে দরখাস্তের যে তামাদি মেয়াদগুলো খেয়াল করবেন, 158 থেকে 183, 158 থেকে 183 এই যে কথাটুকু বললাম, এই যে এই দরখাস্তগুলোর তামাদি মেয়াদ সম্পর্কে বলা আছে। তবে 182তে বলা হচ্ছে যে সকল দরখাস্ত, যে সকল আবেদন আপনি দাখিল করবেন সেটা সম্পর্কে তামাদি আইনের কোথাও বলা নাই। 182 আর্টিকেলটা অনুসরণ করতে হবে। তামাদি মেয়াদ কত? 3 বছর। দরখাস্তের তামাদি নির্দিষ্ট না থাকলে আর্টিকেল 3 বছর। ভেরি গুড। আর্টিকেল 3 না, আর্টিকেল 3 হবে না, আর্টিকেল হচ্ছে 182। হ্যাঁ, আর্টিকেল 182 হবে। তাহলে এই টেকনিকগুলো ফলো করে রাখবেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জেলা জাজ আদালতে, সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? হ্যাঁ, আমরা জানি জেলা জাজ আদালতে আপিল করতে হবে। ঠিক আছে, তো জেলা জাজ আদালতে আপিল করতে হবে। 181 হবে ভাইয়া? তাই আমি কি ভুল করলাম? দেখি তো, হতে পারে আমারও ভুল হতে পারে। 182 নাকি 181 একটু দেখে নিই। হ্যাঁ, একটু প্রবলেম। জি, সরি, ভেরি সরি। 181, 82 হবে না, 181 হবে। ভেরি গুড ফাতিন হাসান দ্বীপ, তাই না? ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফাতিন হাসান দ্বীপকে। 181, 3 বছর। যে সকল তামাদি মেয়াদ সম্পর্কে তামাদির দরখাস্ত দায়েরের বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে বলা নাই, 181 ভুল হয়েছে। 182 হবে না, 181 হবে। 3 বছর, 3 বছর। হ্যাঁ, এটা মনে রাখবেন, 3 বছর হবে, 3 বছর। ভেরি গুড। যিনি ভুলটা ধরিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভেরি গুড। আচ্ছা, পরবর্তী অনুচ্ছেদে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 181 এমডি হারুন, ভেরি গুড। 181 হবে। আর রিক্তা আই নাও, ফোন দিচ্ছে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিঃসম্বল হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত? নিঃসম্বল হিসেবে আপিল করার তামাদি মেয়াদ ডিক্রি প্রদানকারী আদালতে। ভেরি গুড। ডিক্রি প্রদানকারী আদালতে কেন হবে? আপিল দায়ের কি ডিক্রি প্রদানকারী আদালতে হবে? যিনি ডিক্রি প্রদান করলেন, আপিল দায়ের করতে হলে জেলা জাজ আদালতে দায়ের করতে হবে। তামাদি মেয়াদ কতদিন এটা বলেছিলাম। মামলা হলে 6 বছর, দরখাস্ত হলে 3 বছর। ভেরি গুড সবিতা গাঙ্গুলি। মামলা হলে 6 বছর, দরখাস্ত হলে 3 বছর। মামলা হলে 120 আর্টিকেল, দরখাস্ত হলে 181 আর্টিকেল। হ্যাঁ, দরখাস্ত বা আবেদন হলে। সহকারী জাজ আদালতের কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন জেলা জাজ আদালতে, কত দিনের মধ্যে আপিল করতে হবে? সবিতা গাঙ্গুলি 30 দিন। এমডি নয়ন 30 দিন। ভেরি গুড 30 দিন। ভেরি গুড। আচ্ছা, 130 দিন। ভেরি গুড। শরীফুল মামুন, নিঃসম্বল হিসেবে আপিল দায়েরের তামাদি মেয়াদ কত? নিঃসম্বল হিসেবে আপিল করার যে অনুমতির দরখাস্ত আপনি নিঃসম্বল, হ্যাঁ,
তামাদি মেয়াদ কত? তামাদি মেয়াদ 170 আর্টিকেল 30 দিন। ভেরি গুড। 170 আর্টিকেল 30 দিন। নিঃসম্বল হিসেবে আপিল করার অনুমতির যে দরখাস্ত, এটা দায়েরের তামাদি মেয়াদ হচ্ছে 130 দিন। ভেরি গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন। খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিলের তামাদি মেয়াদ কত? খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিলের তামাদি মেয়াদ কত? খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদির আপিলের তামাদি মেয়াদ কত? দেখি সর্বপ্রথম কে উত্তর দিতে পারেন। খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি যদি আপিল দায়ের করে তার তামাদি মেয়াদ কত? খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিলের তামাদি মেয়াদ কত? 60 দিন। ভেরি গুড। ইসরাত মোনা, শাহজাহান এমডি, শাহজাহান 60 দিন। 6 মাস। সবিতা গাঙ্গুলি ভুল হয়েছে আবারও। রেসনা ইসলাম ভুল। দেখেন কোন কোন প্রশ্নগুলো ভুল করতে পারেন, কোন কোন বিষয়গুলো ভুল করতে পারেন আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি। ঠিক আছে। সবিতা গাঙ্গুলি ভুল করছেন। ফাতিন হাসান দ্বীপ 60 দিন। ভেরি গুড। আজিজুল হক বলছেন 6 মাস। বেলাল হোসেন বলছেন 157 2 মাস। 157 আর্টিকেলে হবে না, 60 ডেজ। ভেরি গুড, ভেরি গুড। 60 দিন। এমডি হালিম 60 দিন। সামিরা মল্লিক ভেরি গুড। এরশাদ সরকার 6 মাস। ভুল উত্তর। চৌধুরী হৃদয় 60 দিন। রাজীব সুশীল 60 দিন। ভেরি গুড। দেখেন তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। এটা কোথায় বলা হচ্ছে বলেন? 60 দিন এটা কোথায় বলা আছে? যদি খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিল করে, ফরিয়াদি, ঠিক আছে, বাদী ফরিয়াদি। ভেরি গুড। 417 দিন। ভেরি গুড। সামিরা মল্লিক 417 দিন। এটা হচ্ছে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি 417-3 উপধারাতে ফরিয়াদি আপিলের বিধান সম্পর্কে বলা হয়েছে। প্রশ্ন কিন্তু ভুল হবে। তামাদি মেয়াদ, তামাদি আইন পড়তেছেন, দেখেন ফরিয়াদি আপিলের বিধানও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এখন অনেকেই বলবে খালাস আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। হ্যাঁ 6 মাস, ঠিক আছে। যদি পিপি আপিল করে, পিপি পাবলিক প্রসিকিউটর, তাহলে তার তামাদি মেয়াদ 6 মাস। 157 অনুচ্ছেদে বলা হচ্ছে। যদি পিপি আপিল করে, পিপি মানে যে মামলাগুলো হচ্ছে রাষ্ট্রবাদী মামলা, যাকে বলা হয় জিআর মামলা, অর্থাৎ পিপি যদি আপিল করে একটা মামলায়, পিপি মানে পাবলিক প্রসিকিউটর যদি আপিল করে একটা খালাস আদেশের বিরুদ্ধে, তখন 6 মাস, আর্টিকেল 157। ঠিক আছে। কিন্তু প্রশ্নটার মধ্যে ছিল ফরিয়াদি। যারা ভুল করছেন বিষয়টা বুঝে নেন। পিপি করলে 6 মাস, 157 অনুচ্ছেদ। এই যে ফ্রি ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কোথায় ভুল করতে পারেন, কোথায় আপনার প্রবলেম হতে পারে, কনফিউশন কোথায় হতে পারেন, এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। তাই বলবো নিজে পড়লে তো পড়লেন, একটা ক্লাস যখন দেখবেন, একটা লাইব্রেরি, অনেকগুলো বিষয় এখানে জানবেন। পিপি আপিল করলে 6 মাস, 57 আর্টিকেল। ফরিয়াদি আপিল করতে হবে, এখানে আমি বলছি ফরিয়াদি, তাহলে এটা যেতে হবে আপনার কোথায়? তামাদি আইনে এটা নাই। ফরিয়াদির কথা বলা হচ্ছে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি 1898 এর 417-3 উপধারাতে বলা হচ্ছে 60 দিন। ক্লিয়ার? যারা ভুল করছেন ক্লিয়ার? ঠিক আছে, যারা ভুল করছেন এখন ক্লিয়ার তো? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, উত্তর করবেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি করব? বলেন।
একতরফা ডিক্রি রদ রোহিতের জন্য আবেদনের সময়সীমা কত? একতরফা ডিক্রি রদ করার জন্য আপনি যে দরখাস্তটা দিবেন, একতরফা ডিক্রি রদ করার জন্য যে আবেদন করবেন তার সময়সীমা কত? একতরফা ডিক্রি রদের সময়সীমা কত? একতরফা ডিক্রি রদের সময়সীমা কত? সবিতা গাঙ্গুলি, ভেরি গুড। দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন তাজিমুল হুদা, সবিতা গাঙ্গুলি। একতরফা ডিক্রি রদ আবেদনের সময়সীমা কত? ভেরি গুড। একতরফা ডিক্রি রদের সময়সীমা হচ্ছে 30 দিন। আজিজুল হক, আফসানা রিনা, ইসরাত মুনা, ফাতিন হাসান দ্বীপ 164 30 দিন। ভেরি গুড। হালিম, এমডি হালিম 164 30 দিন। রসনা আলম, ভেরি গুড। 164 আর্টিকেলে আমরা দেখব তার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। ওকে, আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, আরেকটি গুরুত্বপূর্ণ ধারাতে চলে যাচ্ছি। দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? দেখি কে বলতে পারেন। দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? দলিল সংশোধন, ভেরি গুড। রসনা আলম, সবিতা গাঙ্গুলি, 3 বছর। 3 বছর, ঠিক আছে, আমরা পেলাম 3 বছর। দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? 3 বছরের মধ্যে। ভেরি গুড। দলিল সংশোধন কত অনুচ্ছেদে বলা হচ্ছে? দেখি কে বলতে পারেন। 31 দ্বারা দলিল সংশোধন মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। এটা কত আর্টিকেলে বলা হয়েছে? প্রশ্নের উত্তরটা কি হবে? কত আর্টিকেল? কেউ বলছেন 96, কেউ বলছেন 91। সঠিক উত্তরটা কি হবে? দেখি সঠিক উত্তরটা কি হবে, একটু বলেন, উত্তর করেন, কি হবে সঠিক উত্তর? জান্নাত শারমিন 91 আর্টিকেল, সবিতা গাঙ্গুলি 95 আর্টিকেল। এমডি নয়ন সুন্দর উত্তর দিয়েছেন। এমডি নয়ন, ভেরি গুড। এমডি নয়ন, দলিল সংশোধনের মামলাটা দায়ের করতে হবে। দলিল সংশোধন এর মামলাটা দায়ের করতে হবে 95, 96 আর্টিকেল। 2টা বিষয়ের কথা বলা হচ্ছে, 2টা আর্টিকেলের কথা বলা হচ্ছে। এসআর অ্যাক্টের কত ধারা বলেন তো? দলিল সংশোধন এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 91 যারা বলছেন তাদের উত্তর ভুল। 91 যারা বলতেছেন তাদের উত্তর ভুল। 95, 96। 95, 96 হচ্ছে সঠিক উত্তর। প্রদীপ কুমার সাহা, 95, 96 হচ্ছে দলিল সংশোধন। যদি দলিল বাতিল হতো, দলিল বাতিল বলেন এটা কত হবে? এটার তামাদি কত? এটার লিমিটেশন কত দলিল বাতিলের মামলার? ভেরি গুড। 31 যারা বলছেন 31, এসআর অ্যাক্টের 31 ধারাতে মামলা হবে দলিল সংশোধন। এখন দলিল বাতিল এটা তামাদি মেয়াদ কত এবং কত ধারায় বর্ণিত আছে? দলিল বাতিল, দলিল বাতিলের, হ্যাঁ, দলিল বাতিলের কত অনুচ্ছেদ অনুযায়ী আপনি কত অনুচ্ছেদ? দলিল বাতিল এরশাদ বলছেন 95, 96। দলিল বাতিল 91, রসনা আলম, ভেরি গুড, ভেরি গুড। যারা
91 বলেছিলেন, তাদের উত্তর এই যে এখানে 91 হচ্ছে দলিল বাতিলের কথা বলা হচ্ছে। দলিল বাতিলের মামলা যখন করবেন, দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ডকুমেন্ট, দলিল বাতিল, এই দলিল বাতিলের মামলা করতে হলে আপনাকে করতে হবে 3 বছরের মধ্যেই। তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, ঠিক আছে। এটা বলা হয়েছে 91 আর্টিকেল। কিন্তু দলিল সংশোধন 95, 96, হ্যাঁ, দলিল বাতিল এই মামলাটা এসআর অ্যাক্টের কত ধারা, দলিল বাতিল এসআর অ্যাক্টের কত ধারাতে বলা হচ্ছে? রিয়াজ সান্নিবাদ অনেক দিন পর যুক্ত হয়েছেন, রিয়াজ সান্নিবাদ, শুভকামনা জানাচ্ছি, ঈদ মুবারক আপনাকে আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজ লাইভে যুক্ত হওয়ার জন্য। 39 ধারা 91 অনুচ্ছেদ, ভেরি গুড এমডি হারুন। 39 ধারা, ভেরি গুড, 39 ধারা। দেখেন অনেকেই দলিল বাতিল, দলিল সংশোধন এই 3টি ধারার মধ্যে, ঠিক আছে, গোলমাল পাকিয়ে ফেলেন। একটা টেকনিক দিয়েই সহজে মনে রাখবেন। আপনারা এটা মনে রাখতে পারবেন এই যে এইভাবে, দলিল সংশোধন, দলিল সংশোধন, হ্যাঁ, চুক্তি রদ, দলিল বাতিল, দলিল বাতিল, ঠিক আছে। আপনারা এটা হ্যান্ডনোটে আকারে সংশোধন করে নেবেন। এটা হচ্ছে এসআর অ্যাক্টের 31 ধারা, এসআর অ্যাক্টের 35 ধারা, এসআর অ্যাক্টের 39 ধারা। ওকে, লিমিটেশন হচ্ছে কত? 3 বছর, 1 বছর, 3 বছর। ওকে, মনে রাখবেন এইভাবে 31, 35, 39, হ্যাঁ, ঠিক আছে। 3 বছর, 1 বছর, 3 বছর, মাঝখানে 1, দুই পাশে 3, ঠিক আছে। তাহলে আপনারা এটা ভুলবেন না, ঠিক আছে। আর্টিকেল কত? 95, 96, এটা কত? 114, আর এটা হচ্ছে কত? 91। ওকে, এইভাবে খাতায় নোট ডাউন করে নেবেন, তাহলে এই বিষয়গুলো ভুল হবে না, এই বিষয়গুলো তাহলে আর ভুল হবে না। চুক্তির অর্থ, এখন যদি বলি চুক্তি প্রবল, এই মামলাটা কত ধারা অনুযায়ী করতে হবে? চুক্তি প্রবলের মামলা কত দিনের মধ্যে করতে হবে? কত ধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলা করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? কত ধারা অনুযায়ী? তাজিমুল হুদা, চুক্তি প্রবল লুনা ইসলাম বলছেন 39 ধারা। বাবুল মিয়া এফলি 12 বছর। সবিতা গাঙ্গুলি বলছে 35। চুক্তি বাতিল 35 ধারা 114 অনুচ্ছেদ 1 বছর চুক্তি বাতিল, ভেরি গুড। 3য় অধ্যায়, হ্যাঁ, আশরাফুল আলম 12 বছর মানে 12 ধারা, হ্যাঁ 12 ধারা অনুচ্ছেদ 100, ভেরি গুড এমডি নয়ন। 113 অনুচ্ছেদ 12 ধারা 1 বছর, ভেরি গুড। এটা চুক্তি প্রবলের মামলা এসআর অ্যাক্টের 12 ধারা। লিমিটেশন করত, লিমিটেশন 113। মেয়াদ কত? লিমিটেশনের মেয়াদ হচ্ছে 1 বছর। এই যে 4টা ধারা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে 4টা ধারা, 12 ধারা, 35 ধারা, 31 ধারা, 39 ধারা, কয়টা ধারা এখানে আছে? 3টা ধারা, 4টা ধারা। এই 4টা ধারা থেকে কিন্তু 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন থেকে যাবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31, 35, 39 এবং 12 ধারা, 3টা প্রশ্ন থাকবে 4টা ধারা থেকে। এই 4টা ধারা যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়ে যাবে, পেয়ে যাবেন। সেকশন 13, আর্টিকেল 113, সেকশন 13 না বেলাল হোসেন, সেকশন 12। চুক্তি প্রবলের মামলা করতে হবে 12 ধারা অনুযায়ী, হ্যাঁ, 12 ধারা অনুযায়ী। আচ্ছা, আমরা লিমিটেশন শেষ করে পরে আমরা, আচ্ছা, যেহেতু আমরা এখানে সুনির্দিষ্ট আলোচনা করতেছি, সুনির্দিষ্ট 12 ধারাতে, হ্যাঁ, 12 ধারাতে যদি আপনি মামলা করতে চান, সুনির্দিষ্ট, ঠিক আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল,
যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, কয়টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য? কয়টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য? দেখি কে উত্তর করতে পারেন। এই যে 12 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। চলেন দেখি কে বলতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা 4টি ক্ষেত্রে, ভেরি গুড, 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। ইসরাত মোনা বলছে 5টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে 4টি উপধারা আছে, ঠিক আছে। 12 A B C D 4টি উপধারা এখানে আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাটা চলুন একটু আলোচনা করি। 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। যেমন ধরেন একটা জমি, এই জমিটা এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির কাছে বিক্রি করতে চাইলো এবং একটা চুক্তি হলো। ধরেন একটা চুক্তি হলো তাদের মধ্যে, বিক্রয় চুক্তি। এটা হচ্ছে একটা বিক্রয় চুক্তি। এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির নিকট এই জমি, এই 10 শতক জমিটা বিক্রি করতে চাচ্ছে। তাদের মধ্যে একটা বিক্রয় চুক্তি সম্পাদন হলো, ঠিক আছে। পরবর্তীতে এই যে এ এবং বি দুইটা পক্ষ, যে কোনো একটা পক্ষ কি যদি করে অস্বীকার করে, চুক্তি বাস্তবায়ন করতে অস্বীকার করে, তাহলে যিনি অস্বীকার করলেন তাকে বাধ্য করা যাবে চুক্তি পালন করার জন্য। এ নামক ব্যক্তি যদি অস্বীকার করে, বি নামক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করতে পারবে। সে যদি বিক্রয় করতে অস্বীকার করে, এই যে চুক্তিটা হলো, চুক্তি হওয়ার পরে তিনি যদি বলেন যে না আমি এই জমি আর বিক্রি করব না, তখন বি নামক ব্যক্তি মামলা দায়ের করে 12 ধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলা দায়ের করে তিনি কি করতে পারেন, তাকে বাধ্য করা যাবে বিক্রয় করার জন্য। এমনও হতে পারে চুক্তি করার পরে বি নামক ব্যক্তি এই জমি আর ক্রয় করতে চাচ্ছে না, কিনতে চাচ্ছে না, যে না আমি এই জমি ক্রয় করব না। তখন এ নামক ব্যক্তি এই চুক্তি বলবৎ করার জন্য মামলা দায়ের করে তাকে এই জমিটা ক্রয় করার জন্য, বিক্রয় মূল্য পরিশোধ করার জন্য বাধ্য করতে পারবে। এটা হচ্ছে 12 ধারার মূল বিষয়, ঠিক আছে। এখন দেখেন 12 ধারাতে 4টি ক্ষেত্রে একটা চুক্তি প্রবল বা চুক্তি বলবৎ করা যাবে। 4টি ক্ষেত্র কি কি দেখেন। 1 নম্বরে বলা হচ্ছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত থাকে। তাহলে একটা সম্পত্তি যখন ওসি বা ট্রাস্টি, ওসি বা ট্রাস্টি বা জিম্মার অন্তর্ভুক্ত থাকে, ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখেন, কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকে না। ক্ষতি নির্ণয়ের যদি কোনো মানদণ্ড না থাকে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে, ঠিক আছে। কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে এই প্রতিকার পূরণ করা সম্ভব না। যদি সেটা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব না হয় এবং ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে, ক্ষতিপূরণ পাওয়ার যদি সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে এই 4টি ক্ষেত্রে কি করা যাবে, চুক্তি বলবৎ করা যাবে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 4টি ক্ষেত্রে করা যায়। প্রশ্ন হতে পারে কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। ইংরেজিতে প্রশ্ন হতে পারে কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফর্মস ইনফোর্সেবল। কত ধারার বিধান? 12 ধারার বিধান, ঠিক আছে। চুক্তি প্রবলের মামলা দায়ের করতে হবে 1 বছরের মধ্যে। তামাদি আইন কত? 113 আর্টিকেল, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরিতে এখান থেকে প্রশ্ন হতে পারে। তাই 12 ধারাটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। 12 ধারাটা আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখার জন্য বলবো, পরামর্শ দেব। দেখেন এখান থেকে যে বিষয়টা দেখেন, অস্থাবর সম্পত্তির, ঠিক আছে, যদি স্থাবর সম্পত্তি হয়, দেখেন স্থাবর, এটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এটা আদালতের কি স্বেচ্ছাধীন ক্ষমতা। এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা এবং বাধ্যতামূলক ক্ষমতা, দুই জিনিস।
এখন দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে দুইটা ধারা বলে দিচ্ছি টেকনিক। 8, 9 এই যে দুইটা ধারা টেকনিক দিচ্ছি, এই দুইটা ধারা আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা কি করতে পারেন না, প্রয়োগ করতে পারেন না। 8 এবং 9 ধারার আদালত কি করতে পারেন না, তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। আর বাকি সকল ধারাতেই আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। টেকনিক, এটা টেকনিক মনে রাখবেন। 8 ধারাতে কি বলা হচ্ছে, 9 ধারাতে কি বলা হচ্ছে, চলুন আমরা দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা দেখেন। A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure. সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার মামলাটা দায়ের করতে হবে। এই যে প্রতিকারটা কোন আইন ধারা, কোন আইনের কোন পন্থায় এটা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার মামলাটা কোন আইনের কত ধারা অনুযায়ী করতে হবে। জান্নাত শারমিন, বাকি সব অসিক ক্ষমতা, হ্যাঁ বাকি সকল ক্ষমতায় হচ্ছে 8, 9 ধারা ব্যতীত বাকি সকল ক্ষমতায় হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, স্বেচ্ছাধীন ক্ষমতা। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা, এই ধারা এবং 9 ধারা, এই দুইটা ধারা থেকে কিন্তু বারবার প্রশ্ন হয়, বারবার প্রত্যেক বছর 2টা-3টা করে প্রশ্ন হয়। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ধারা। 8 ধারা, এই যে মামলা 8 ধারার মামলা কোন আইনের কোন পন্থায় করতে হবে। দেখেন একটা প্রশ্ন করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ। এ পারসন entitled to the possession of specific immovable property may recover in the manner prescribed by the, ইংরেজিতে প্রশ্ন 12তম 11তম বিজেএস পরীক্ষার। A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the dash. উত্তর কি হবে? The Code of Civil Procedure, the Code of Criminal Procedure, the Specific Relief Act নাকি Constitution of Bangladesh? কি হবে উত্তর? এই প্রশ্নের উত্তর বলেন দেখি, কে বলতে পারেন? A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the dash. ফাতিন হাসান দ্বীপ 142 12 8 + 42 লুনা ইসলাম দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। ভেরি গুড যারা উত্তর দিচ্ছেন। জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে? দেওয়ানি পন্থায়। তাজিমুল হুদা, ভেরি গুড। দেওয়ানি পন্থায়, উত্তর হবে দেওয়ানি পন্থায়। ভেরি গুড যারা উত্তর দিচ্ছেন। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মামলাটা, ঠিক আছে, সিপিসি অর্ডার 21 রুল 35-36। ভেরি গুড এমডি হারুন। শরীফ আল মামুন, সিপিসি 12 বছর 12 বছর 12 বছর। ভেরি গুড। আর্টিকেল কত আর্টিকেল অনুযায়ী মামলা করতে হবে? তামাদি সেখানে 8 ধারার মামলার তামাদি মেয়াদ কত? 8 ধারার মামলার লিমিটেশন কত? 9 ধারার মামলার লিমিটেশন কত? 8, 9 ধারার মামলার লিমিটেশন কত? 8 ধারার মামলার লিমিটেশন কত? 9 ধারার মামলার লিমিটেশন কত? ভেরি গুড যারা উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন আপনারা, একদম রিভিশন হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? ভেরি গুড। 8 142 44 9 3। ভেরি গুড। লিমিটেশন হচ্ছে 142 144।
আচ্ছা, আর লিমিটেশন হচ্ছে 9 ধারার 3। তামাদি মেয়াদ কত? 12 বছর। এটা তামাদি মেয়াদ কত? 6 মাস। ঠিক আছে, দেখেন প্রমাণ করতে হবে কি কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলা কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলা কি প্রমাণ করতে হবে বলেন? দ্রুত কমেন্ট করবেন। 9 ধারা 6 মাস, তামাদি মেয়াদ 3 অনুচ্ছেদ 6 মাস, শরীফুল মামুন 6 মাস। ভেরি গুড, ভেরি গুড। এই যে আপনারা রিভিশন করে যাচ্ছেন, এগুলো কিন্তু মনে থাকবে, এগুলো আপনার মেমোরিতে বেশি বেশি মনে থাকবে। ঠিক আছে, 8 ধারায় 12 বছর, 9 ধারায় 6 মাস। আকন্দ এমডি ফিরোজ, অজয়শীল, সত্য দখল। আট ধারার মামলায় প্রমাণ করতে হবে কি? 8 ধারার মামলা কি প্রমাণ করতে হবে? সবিতা গাঙ্গুলি, সত্য। ভেরি গুড। টাইটেল, টাইটেল, ভেরি গুড। দেখেন এখানে বলা হচ্ছে এ পারসন ইন টাইটেল টু দ্য পজেশন। সত্য প্রমাণ করতে হবে, সত্য, দখল না, দখল না। 8 ধারাতে আপনাকে প্রমাণ করতে হবে সত্য বা টাইটেল। 9 ধারাতে কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে বলেন? 9 ধারাতে কি প্রমাণ করতে হবে? 8 ধারা লিখে দিবেন। 8 সত্য। 9 ধারাতে কি প্রমাণ করতে হবে? 9 ধারাতে কি প্রমাণ করতে হবে? ভেরি গুড এমডি সুজায়েত হোসেন, এমডি সুজায়েত হোসেন, ভেরি গুড। সত্য দখল, 8 দখল, বেদখল 9, দখল বেদখল 9। ভেরি গুড। দখল বেদখল, দখল প্রমাণ করতে হবে, দখল বেদখল। অর্থাৎ আপনি একটি সম্পত্তিতে, এই যে সম্পত্তিতে শুধুমাত্র দখলে ছিলেন, ঠিক আছে, সত্য নাই, সত্য নাই, নো প্রবলেম। আপনি যে দখল ছিলেন, দখলে ছিলেন, এই দখল থেকে আপনাকে বেদখল করা হয়েছে, এটা প্রমাণ করলে ওকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সত্য এবং দখল বেদখল প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা কি কার বিরুদ্ধে মামলা করা যাবে? কার বিরুদ্ধে, কার বিরুদ্ধে মামলা করা যাবে? কার বিরুদ্ধে মামলা করা যাবে? সেকশন 9, দখল বেদখল। ভেরি গুড। দখল বেদখল, এমডি হারুন। ডিসপজেসড, ভেরি গুড এমডি হারুন। দখল বেদখল কার বিরুদ্ধে মামলা করা যাবে? 9 ধারায় দখল বেদখল। ভেরি গুড এমডি ফিরোজ আকন্দ। সরকার আরিফুল ইসলাম। দেখেন এখানে যে কোনো ব্যক্তি, সরকার, সবার বিরুদ্ধে মামলা করা যাবে। এখানে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। সরকারের বিরুদ্ধে, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। ঠিক আছে, এটা কি সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন তো? সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার? সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? প্রতিকার বলেন, প্রতিকারটা কি? 8 ধারায় কি প্রতিকার আছে? প্রথমে 8 ধারা বলবেন, প্রথমে 8 ধারা বলবেন। প্রতিকার, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? 8 ধারাতে প্রথমেই বলবেন 8 ধারা। সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? 8 ধারাতে বলবেন। ভেরি গুড। আপিল, ভেরি গুড। 8 ধারার প্রতিকার বলেন। 8 ধারার। আরেকটা দেখে কই পানির বোতল দাও। 8 ধারার প্রতিকার, 8 ধারার প্রতিকার হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল রিভিউ করতে পারে, আপিল অ্যান্ড রিভিউ। ঠিক আছে, 9 ধারায় কি করতে পারে? 9 ধারার প্রতিকার বলেন। 9 ধারার প্রতিকার। 8 ধারায় সরকার সহ সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। ভেরি গুড এমডি ফিরোজ আকন্দ।
আপিল রিভিউ, ভেরি গুড। আপিল রিভিউ 9 ধারায়, নো আপিল নো রিভিউ, 9 ধারায় রিভিশন, ভেরি গুড। এখানে আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন, আপিল রিভিউ, রিভিউ 9 ধারায় কি করা যাবে? রিভিশন। দর মানে দাও, দরজা মানে দাও। আসলে আট ধারায় আপনি রিভিউ রিভিশন করতে পারবেন, 9 ধারাতে শুধুমাত্র প্রতিকার হচ্ছে রিভিশন, নো আপিল নো রিভিউ। হ্যাঁ, কুটফি কত বলেন? এটা এখানে কুটফি কত? কুটফি 8 ধারায় কুটফি কত? কুটফি কত? 9 ধারায় কুটফি কত বলেন? 8 ধারায় কুটফি কত? 9 ধারায় কুটফি কত? 8 ধারায় কুটফি, 9 ধারায় কুটফি। 8 দুয়া আপিল নয়, রিভিশন। কি রিয়াজ সান্নিবাদ কি লিখছেন? হাইকোর্ট রিভিশন 9 ধারা, ভেরি গুড। হারুন রিভিশন, সেকশন 9 অনলি রিভিউ। 8 ধারাতে কত? অ্যাড ভ্যালুরাম, জান্নাত শারমিন অ্যাড ভ্যালুরাম, ভেরি গুড। অ্যাড ভ্যালুরাম বা মূল্যানুপাতিক, মূল্যানুপাতিক, মূল্যানুপাতিক হারে, ঠিক আছে। 9 ধারায় হাফ, ভেরি গুড। 9 ধারায় হাফ, কুটফি হচ্ছে 9 ধারায় হাফ, অর্ধেক, অর্ধেক, ঠিক আছে, অর্ধেক। কুটফি হচ্ছে অর্ধেক। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। আমরা দেখেন খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, মূল মূল বিষয়গুলো 8-9 ধারা থেকে আমরা জেনে ফেললাম। ভেরি গুড, ভেরি গুড। যারা সঠিক উত্তর দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল, রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল কত ধারার বিধান? রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল কত ধারার বিধান? মাঝামাঝি ইংরেজিতে প্রশ্ন হবে, ঠিক আছে। রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল কত ধারার বিধান? দেখি কোন সঠিক উত্তর কোন শিক্ষার্থী দিতে পারে। রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল, কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর দিতে পারেন আমরা দেখব। ভেরি গুড। ফাতিন হাসানদীপ, সীমা আক্তার, রাসনা আলম, এমডি হারুন, নয়ন, খুবই ভালো। তাহলে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয় বলা হয়েছে 7 ধারাতে। ভেরি গুড। আচ্ছা, প্রিভেন্টিভ রিলিফ, প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা কত ধারায় বলা আছে, কত ধারায় দেওয়া আছে? প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় আছে? রিয়াজ সান্নিবাদ 7 ধারা। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে? প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় আছে কমেন্ট করবেন। প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা কত ধারায় বলা আছে? 6 ধারা, 6 ধারা। ভাবুল মিয়া আলফি, রেসনা আলম 5-এর ঘ, 5-এর ঘ, জান্নাত শারমিন সেকশন। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা কত ধারায় বলা আছে? এএসএম কামরুল হাসান, রিয়াজউদ্দিন, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ, নিপা লাবণ্য 6 ধারা, জান্নাত শারমিন 6 ধারা। ভেরি গুড। যারা 6 ধারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। 6 ধারা,
ঠিক আছে, এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন, এই 6 ধারাতে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই যে 5 উপধারার যে প্রিভেন্টিভ রিলিফ, দেখেন বলা হচ্ছে 5 উপধারার অধীনে মঞ্জুরিকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে 5 অনুযায়ী যে প্রতিকার প্রদান করা হয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 অনুযায়ী যে প্রতিকার প্রদান করা হয় তাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। অর্থাৎ 6 ধারার মূল কথাটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। ডেফিনেশন দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ মিন্স 5 মানে প্রিভেন্টিভ রিলিফ অর্থই হচ্ছে 5 ধারা অনুযায়ী যে প্রতিকারের বিধান বর্ণিত হচ্ছে তাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ, তাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। 5 ধারা মনে থাকবে। তাহলে সংজ্ঞার কথা যদি বলা থাকে, সংজ্ঞা হচ্ছে 6 ধারা। এর ভিতরে বলা হচ্ছে 5 যে মঞ্জুরিকৃত প্রতিকার, এটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি, সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়? সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে প্রদান করা হয়? উত্তর করবেন। আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে প্রদান করা হয়? সুনির্দিষ্ট প্রতিকার কয় উপায়ে প্রদান করা হয়? কমেন্ট করবেন। সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে প্রদান করা হয়? কমেন্ট করবেন দেখি। ভেরি গুড। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 নম্বর প্রতিকার কি? 5 নং প্রতিকার কি? দেখি কে বলতে পারেন 5 নং প্রতিকার। 5 নং প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 নং যে প্রতিকারের বিধান বর্ণিত আছে সেই প্রতিকারটা কি? দেখি কে বলতে পারেন। শরীফুল মামুন, রাজীব, সুশীল, বেলাল হোসেন, জান্নাত শারমিন। 5 উপায়ে প্রতিকার দেওয়া হয়। 5 নং প্রতিকারটা কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5টা প্রতিকার আমরা সবাই জানি। 5 নং যে প্রতিকার, সে প্রতিকারটা কি? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর দিতে পারেন। ভেরি গুড। বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার। ভেরি গুড। রিসিভার নিয়োগের মাধ্যমে যে প্রতিকারটা, রিসিভার নিয়োগের মাধ্যমে বলেন এই যে রিসিভার যে নিয়োগ, এটা কোন আইন দ্বারা পরিচালিত হয়? রিসিভার নিয়োগ কোন আইন দ্বারা পরিচালিত হয়? রিসিভার অ্যাপয়েন্টমেন্ট। ভেরি গুড শরীফুল মামুন। রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে 5 প্রকার যে প্রতিকারটা দেওয়া হয়, আদালত যেভাবে মনে করেন বা অন্য কোনো উপায়ে। আব্দুল্লাহ আল লাইলি নাকি লালি। রিসিভার বা তত্ত্বাবধায়ক রিসিভার নিয়োগের মাধ্যমে। ভেরি গুড। সিভিল কোর্ট, আরিফুল ইসলাম। রিসিভার নিয়োগ কোন আইন ধারা পরিচালিত হয়? রিসিভার কোন আইন ধারা পরিচালিত হয়? দেওয়ানি। ভেরি গুড। দেওয়ানি কার্যবিধির কত ধারা বা কত আদেশ অনুযায়ী রিসিভার নিয়োগ প্রদান করা হয়? কত আদেশ বা কত ধারা? দেখি কে পারেন। দেওয়ানি কার্যবিধির কত আদেশে এই বিষয়টা বলা হচ্ছে? দেখি কে বলেন। সবিতা গাঙ্গুলি। 40 আদেশ। দেখি কারটা সঠিক হয়। সবিতা গাঙ্গুলি বলছেন 44, সমীরা মল্লিক 44। দেখি কার উত্তর সঠিক হয়। আমরা 2 ভাগে কিন্তু এখানে বিভক্ত দেখতে পাচ্ছি। CPC 14। ঠিক আছে, দেখি কার উত্তর সঠিক হয়। আমরা প্রশ্নের উত্তর কিন্তু 2 ভাগে। CPC অর্ডার 40 রুল 1, জান্নাত শারমিন, এমডি হারুন, এমডি নয়ন। 40-এর 1 বিধি।
সিপিসি অর্ডার 40, ভেরি গুড, 40 আদেশ। তাহলে এই যে রিসিভার নিয়োগটা হবে সিপিসি 14 রুল 1 অনুযায়ী। এই যে রিসিভারের কথা বলা হচ্ছে কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারাতে রিসিভারের কথা বলা হয়েছে? রিসিভারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় রিসিভারের সংজ্ঞা দেওয়া হয়েছে? দেখি কে বলতে পারেন। ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন দুরন্ত গতিতে কিন্তু উত্তর দিচ্ছেন, ভেরি গুড। চুয়াল্লিশ সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি হয় 44 এসআর অ্যাক্টের 44 ধারায় এটা বলা হচ্ছে। সিপিসির 40-এর 1 বিধিতে এই বিষয়টা বলা হচ্ছে। হ্যাঁ, যারা প্রশ্নটি বুঝতে পারেননি সঠিক উত্তরটা হচ্ছে এটা, দেওয়ানি কার্যবিধির 40-এর 1 বিধি, 40 আদেশের 1 বিধি, ঠিক আছে, এবং 44 হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। পরবর্তী বিষয় হচ্ছে 4 নাম্বার। বলেন তো আমরা উল্টা বাই যাব, আমরা 1 থেকে না দেখে প্রতিকার হচ্ছে উল্টা বাই যাচ্ছি, ঠিক আছে। সুনির্দিষ্ট প্রতিকার 5 উপায়ে দেওয়া যায়। 5 নাম্বার দেখলাম রিসিভার নিয়োগ। 4 নাম্বার প্রতিকার কি? 4 নাম্বার প্রতিকার কি? আমরা মাঝে মাঝে উল্টা রিপিট করব যেন মনে থাকে, ঠিক আছে, উল্টা রিপিট করব। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কি করছি জানেন? তামাদি আইনের 29টা ধারা মুখস্থ করছি। একবার 1 থেকে 29 পর্যন্ত পড়তাম, আবার 29 থেকে উল্টা বাই আসতাম। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1 থেকে 57 ধারা পর্যন্ত পড়তাম, আবার 57 ধারা থেকে উল্টা বাই মানে আসতাম, যে মনে আছে কিনা, মুখস্থ আছে কিনা। হ্যাঁ, এরকম আপনারাও করবেন, এই যে উল্টা বাই মাঝে মাঝে যাবেন। আমরা 5 ধারা থেকে 5, হ্যাঁ, প্রতিকার 5 নং প্রতিকার থেকে শুরু করেছি, আমরা 1 নং প্রতিকার পর্যন্ত ঠেকবো এইরকম। ঘোষণামূলক, ভেরি গুড, ঘোষণার মাধ্যমে ঘোষণামূলক মামলা, ভেরি গুড। ঘোষণা 42 এবং 43 ধারা, রেস্তা আলম, ভেরি গুড। ঘোষণা কত? ক্ষতিপূরণ, ঘোষণামূলক প্রতিকার। তাহলে আমরা পেয়ে গেলাম ঘোষণামূলক প্রতিকার, ঘোষণামূলক মামলা, ঠিক আছে। এটা বলা হচ্ছে কোথায় বলা হচ্ছে বলেন তো দেখি? অনেকে উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। ডিক্লারেশন, ভেরি গুড শরীফ আল মামুন। সামিরা মল্লিক সংরক্ষণ বললেন কেন? সংরক্ষণ ঘোষণামূলক মামলার মাধ্যমে প্রতিকার প্রদান করে থাকেন। হ্যাঁ, ঘোষণামূলক মামলার মাধ্যমে, যেটা বলা হয়েছে 42 এবং 43, ওকে, এটা আমরা সবাই জানি। 3 নাম্বার যে প্রতিকারটা আমরা গুরুত্বপূর্ণ, নিরোধমূলক প্রতিকার, আমরা কিন্তু নিরোধমূলক প্রতিকারের কথা, এই যে নিরোধমূলক প্রতিকার, ধামূলক প্রতিকার, নিষেধাত্মক প্রতিকার, এই একটা ধারায় হচ্ছে নিষেধাত্মক। এই প্রতিকারটা নিষেধাত্মক প্রতিকার হিসেবে গণ্য, এটা নিষেধমূলক প্রতিকার। আর বাকি যে 4টা প্রতিকার, এটা হচ্ছে হামূলক প্রতিকার। হ্যাঁ, আদেশ সূচক প্রতিকার, আদেশ। এখানে প্রতিকার আছে 2 প্রকার প্রতিকার আছে, 2 প্রকার। একটা হচ্ছে আদেশাত্মক, আরেকটা হচ্ছে নিষেধাত্মক। এটা অনেকেই জানেন না। এখানে 2 প্রকার প্রতিকারের কথা বলা হচ্ছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে প্রতিকার, এই প্রতিকারটা 2 প্রকার প্রতিকারের কথা 5 ধারাতে বলা হচ্ছে। এটা আমরা আলোচনা করতেছি কত ধারা? 5 ধারা। এই যে 5 ধারা, 2 প্রকার প্রতিকারের কথা বলা হচ্ছে 5 ধারাতে। মূলত 2 প্রকার, আদেশাত্মক, নিষেধাত্মক। একটি মাত্র নিষেধাত্মক প্রতিকার, একটি, মনে রাখবেন। এবং 4টি হচ্ছে কি? 1টি নিষেধাত্মক, 4টি আদেশাত্মক, ঠিক আছে। এই যে 1টি নিষেধাত্মক প্রতিকার, এটাই হচ্ছে 3 নাম্বার ধারা। তাহলে আমরা
দুয়ে কি পাবো দেখেন তো, দুয়ে কি আছে? দুয়ে কি আছে? দুই ধারা, আদেশ, হ্যাঁ হ্যাঁ, আদেশ 4, নিষেধ 1টি, ইসরাত মুনা নিরোধমূলক প্রতিকার হচ্ছে 1টি, আর আদেশ সত্ত্বক প্রতিকার হচ্ছে 4টি। হ্যাঁ, 4টি। মূলত প্রতিকার 2 প্রকার, এখানে 2 ভাবে দেওয়া যাবে, আদেশাত্মক, নিষেধাত্মক। হ্যাঁ, আদেশাত্মক প্রতিকার এবং নিষেধাত্মক প্রতিকারের কথা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা দুয়ে যে পাবো, যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে আদেশ প্রদানের মাধ্যমে আদেশমূলক প্রতিকার। এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে এই যে কত ধারা থেকে, আপনারা বলবেন দেখি পারেন কিনা। 5-এর 2 আদেশমূলক, হ্যাঁ, আদেশমূলক প্রতিকার। এই যে 12 ধারা থেকে 30 এবং 55 ধারা, এখানে এই বিষয়টা বলা হয়েছে। এই বিষয়টা অর্ডারমূলক রিলিফ। হ্যাঁ, অর্ডারমূলক রিলিফ। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, দেখেন এইভাবে রিভিশন করবেন, তাহলে আইনটা, বেসিক নলেজটা, আইনের যে মূল বিষয়টা আপনার ভিতরে আত্মস্থ হয়ে যাবে। এই বিষয়গুলো আপনার একদম ভিতরে গেঁথে যাবে, কোনোদিন ভুলবেন না। হ্যাঁ, এই যে 12, আমরা যে চুক্তি প্রবলের কথা বললাম, একজন ব্যক্তির সাথে আপনার যদি একটা চুক্তি হয়, এই চুক্তিটা যদি বলবৎ করতে সে না চায়, আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2 নম্বর যে প্রতিকারটা, এটা পেতে পারেন 12 থেকে 30 ধারার মধ্যে, এটা আলোচনা করা আছে, এবং 55 ধারাতে। এবং 1 নম্বর যে প্রতিকারটা, দখল গ্রহণ এবং দাবিদারকে, দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণ, এই প্রতিকারটা কত ধারা অনুযায়ী হয় বলেন তো দেখি? দখল গ্রহণ দাবিদারকে অর্পণ, এটা 2 প্রকার, এটাও 2 প্রকার। একটা হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, আর একটা হলো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। বলেন, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই যে প্রতিকারটা কত ধারা থেকে কত ধারা, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যে প্রতিকার, এটা কত ধারা থেকে কত ধারা। ভেরি গুড এমডি আরিফুল ইসলাম, দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দুরন্ত গতিতে। দেখেন, আমরা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ায় রিভিশন করে ফেললাম, তাই না? এটা হচ্ছে 8, 9, এটা হচ্ছে 10, 11 ধারা। এই যে আপনার একটা সম্পত্তি যদি কেউ বেদখল করে, আপনি আদালতে কি করবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8+42 ধারার মামলা করলেন। আদালত ওই জমিটা তার নিকট থেকে কি করবে? উদ্ধার করে দাবিদার, প্রকৃত যিনি দাবিদার, টাইটেল যার আছে, তাকে প্রদান করবেন। এটাই হচ্ছে প্রথম প্রতিকার। তাহলে আমরা 5 ধারা অনুযায়ী 5 প্রকার প্রতিকার দেখলাম। দখল গ্রহণ দাবিদারকে অর্পণের মাধ্যমে, হ্যাঁ, 8 থেকে 11 ধারা, 8, 9 স্থাবর সম্পত্তি, 10, 11 অস্থাবর সম্পত্তি, আদেশমূলক প্রতিকার, নিরোধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগের মাধ্যমে আদালত এই 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। ঠিক আছে? চলুন আমরা আরেকটু তামাদি আইন থেকে ঘুরে আসি। আমরা আরেকটা প্রশ্ন করি, দেখি প্রশ্নের উত্তর কে পারেন। সহকারী জাজ আদালত, শেষ প্রশ্ন, আজকে আর পড়াবো না। সহকারী জাজ আদালত দখল উদ্ধারের মামলায় ডিক্রি প্রদান করেন। সংক্ষুব্ধ পক্ষ আপিল করবেন কোথায়? ক, বলেন এই একটা প্রশ্ন করলাম, উত্তর করে যান। সবাই উত্তর করে যাবেন। নামাজে যাবেন, নামাজে যে
আল্লাহর কাছে মোনাজাত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান শেষ হলো, ঈদ শেষ হলো, আজকে পবিত্র জুমা মুবারক, এই উছিলায় যেন আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পাশ করিয়ে দেন, সেই শুভকামনা, সেই দোয়া থাকবে। আপনারাও দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। প্রশ্নটা, সহকারী জাজ আদালত দখল উদ্ধারের মামলায় ডিক্রি প্রদান করেন, সংক্ষুব্ধ পক্ষ আপিল করবেন কোথায়? জেলা দায়রা জাজ, হাইকোর্ট, জেলা জাজ, অতিরিক্ত অপশন বলবেন, কোন অপশনটা হবে, শুধু অপশন লিখবেন। হ্যাঁ দেখি, অপশন লিখেন, দেখি কে পারেন, দেখি। আরিফুল ইসলাম আপিল জেলা জাজ, আপিল জেলা জাজ। প্রশান্ত কুমার জিএ জেলা জাজ, ডিস্ট্রিক্ট জাজ গ গ বা জেলা জাজ 3 নাম্বার, 3 নাম্বার জেলা জাজ, জেলা জাজ, জেলা জাজ, জেলা জাজ। জিএ মানে জেলা জাজ নাকি? দেখেন প্রত্যেকটা শিক্ষার্থী এখানে ভুল উত্তর দিলেন, প্রত্যেকটা শিক্ষার্থী এখানে ভুল উত্তর দিলেন। কি দুর্ভাগ্য, কি দুঃখজনক। কেয়া কবির কেয়া ভুল উত্তর, সবাই কিন্তু এখানে ভুল উত্তর দিয়ে যাচ্ছেন। আপিল জেলা জাজ, সবিতা গাঙ্গুলির মতো একটা ট্যালেন্ট, তিনিও ভুল উত্তর দিচ্ছেন। দুঃখজনক বিষয়, সঠিক উত্তরটা এখানে কেউ দিচ্ছেন না। হায় রে, শাদনাজ শারমিন একদম ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, তিনিও ভুল উত্তর দিচ্ছেন। সৈয়দ শিকদার ভেরি গুড, ভেরি গুড। সৈয়দ শিকদারের জন্য ভেরি গুড। রেসনা আলম, ইতিমধ্যেই আপনার যে হারুন সাহেব ভুল উত্তর দিলেন, আমাদের দুরন্ত ল একাডেমির হারুন সাহেব কিন্তু ডিগ্রি হলে হাইকোর্ট, ভেরি গুড। প্রশান্ত কুমার, আমি তো কোথায় কি বলছি, দেখেন প্রশ্নটা দেখেন। যারা 42 জন যুক্ত আছেন, 42 জন যুক্ত আছেন, এখন সঠিক উত্তর দিবেন, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু সবাই কিন্তু এই প্রশ্নটা ভুল করছেন। সবাই 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 যারা উত্তর দিয়েছেন প্রায় 10 থেকে 15 জন, সবাই ভুল করছেন। প্রশ্নটার রহস্যটা কি ধরিয়ে দিচ্ছি। সহকারী জাজ আদালত ডিক্রি দিলেন, কিসের ডিক্রিতে দিলেন? এই যে ডিক্রিটা দিলেন কিসের? দখল উদ্ধার। দখল উদ্ধার মানে কি? প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী দখল উদ্ধারের মামলা করা হয় বলেন? আগে প্রশ্নের উত্তর দেন। স্যার আমার এই টাইপ সব এলোমেলো হয়ে যায়। লুনা ইসলাম অপশন খ, ভেরি গুড। বলেন তো দেখি, আবারও উত্তর ভুলই আসতেছে। রেজাউল করিম রিয়ান জেলা জাজ বলতেছে। আমি বলছি আপিল কোথায় হবে, তা আমাদের মেয়াদ বলি নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের দখল উদ্ধারের মামলা কত ধারা অনুযায়ী করতে হয়? উত্তর করবেন সবাই, সবাই উত্তর করবেন। এখনো যদি এই মুহূর্তে যদি এই প্রশ্নগুলো ভুল করেন, এটা প্রবলেমেটিক প্রশ্ন ধরতে পারেন। অজয়শীল 9 ধারা, অজয়শীল 9 ধারা, অজয়শীল 9 ধারা, ঠিক আছে আমরা বুঝলাম 9 ধারা। দখল উদ্ধারের মামলা মানে এখানে বলা হচ্ছে দখল উদ্ধার, তাহলে 9 ধারায় মামলা করতে হবে। আর 9 ধারার মামলার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল করতে পারবেন? আপিল করা যাবে না, এখানে করতে হবে রিভিশন, এখানে আপিল করা যাবে না, ঠিক আছে? প্রশ্নটাই মূলত ভুল ছিল, প্রশ্নটি মূলত ভুল ছিল, এই উত্তরটা কিন্তু কেউ দেননি। হাইকোর্টে দিতে হবে কি জানেন? হাইকোর্টে যদি করেন আপনাকে রিভিশন করতে হবে, রিভিশন। প্রশ্নটাই ভুল ছিল, আমি আপনাদের মেধাটা যাচাই করলাম, দেখি কি রকম শিখলেন আপনারা। সহকারী জাজ আদালত দখল উদ্ধারের মামলায় ডিক্রি প্রদান করেন, সংক্ষুব্ধ পক্ষ আপিল করবেন কোথায়? কিছুই করতে পারবেন না, আপিল করতে পারবেন না। যদি এখানে বলা থাকতো রিভিশন, রিভিশন, তাহলে কোথায় করতে হবে? রিভিশন হলে হাইকোর্টে হতো, হাইকোর্ট। কারণ 9 ধারার মামলায় নো আপিল, নো রিভিশন, নো রিভিশন রিভিউ। এই যে বিষয়টা কিন্তু আমি কেবল পড়াইলাম না, প্রশ্ন ভুল ছিল, এটা তো আমি প্রশ্ন ভুল করছি ইচ্ছা করেই, কারণ আমি দেখি আপনারা প্রশ্নটা ধরতে পারেন কিনা, প্রশ্নটা ধরতে পারেন কিনা। আমি তো ইচ্ছা করে ভুল করলাম শেষের প্রশ্ন। কারণ কি দেখেন,
9 ধারার মামলায় আপিল চলে? পড়াইলাম না আপনাদের? আমি তো এখনই পড়াইলাম আপনাদের। 9 ধারার মামলায় আপিল চলে না। নো আপিল নো রিভিশন। প্রতিকার কি? প্রতিকার একটাই, রিভিশন। তাহলে রিভিশন যদি করেন আপনাকে করতে হবে হাইকোর্টে, কারণ রিভিশন 9 ধারা অনুযায়ী রিভিশন মানে কি? হাইকোর্ট। কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হলে যাইতে হবে হাইকোর্ট, জেলা জাজে রিভিশন করা যাবে না। ঠিক আছে? অনেক ভুল, অনেক বিষয় আছে, এইগুলো ভালোভাবে দেখবেন। আমি প্রশ্নটা ভুল করছি আপনাদের মেধাটা যাচাই করার জন্য, দেখি আপনারা ভুলটা ধরতে পারেন কিনা। কেউ ধরতে পারেননি, একজন ধরতে পারছেন। ঠিক আছে, সামিরা মল্লিক আপিল নেই, রিভিশন হবে। হ্যাঁ, ভেরি গুড। বিদায় নিচ্ছি। হ্যাঁ, নামাজের দিন সবাই দোয়া করবেন, আপনারা ভালোভাবে পড়বেন যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত আছেন। ঠিক আছে? নিজেকে নিয়ে খুব হাসি পাচ্ছে জান্নাত শারমিন। আচ্ছা, সবাই দোয়া করবেন, নামাজ পড়বেন, এবং আজকে আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন রাত 10 ঘটিকার সময় ক্লাস আছে, তবে 9 ঘটিকার সময় আপনাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আজকের যে পরীক্ষাটা হচ্ছে তামাদি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন। সবাই প্রস্তুতি নেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।